নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। মাঝে দীর্ঘ বিরতি। আগামী 11ই এপ্রিল চেন্নাইন এফসি বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। মাঝে অবশ্য অনেকদিন সময় পেয়েছে অস্কারের দল। প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি মনে করছেন এর ফলে ইস্টবেঙ্গলে খানিকটা লাভই নাকি হবে, ফুটবলারদের ক্লান্তি অনেকটাই কেটে যাবে। না খেলা ভালোই হতো। প্লেয়াররা নাকি হেভি টায়ার্ড হয়ে যাচ্ছে খেলা খেলে খেলে, রেস্ট পেলো, যা যা ভুলভ্রান্তি আছে সেগুলো রিকভারি করতে পারবে, আরো নতুন উদ্যমে লাগতে পারবে। যেটা বলো, এটা ইন্টারন্যাশনাল ব্রেক, এটা সব সময় হয়। সারা ওয়ার্ল্ডে কেউ কেউ ওয়ার্ল্ড কাপ খেলছে তার দেশের হয়ে, প্রি ওয়ার্ল্ড কাপ যেটা হয়, কোয়ালিফাইং রাউন্ড, সেগুলো খেলছে, তখন একটা গ্যাপ থাকে। সিপিএল এর যে সিস্টেম, সেই গ্যাপটা আছে। গ্যাপটা থাকায় যে টিমটা ভালো চলছিল সেই টিমটার হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু আর যেসব টিম আছে তারা যে ভুলভ্রান্তি গুলো আছে সেগুলো আরো প্র্যাকটিস করে, কোনো ইনজুরি, যেমন আমাদের কেভিন সিবলের পক্ষেটা সুবিধা হলো, হয়তো জানি না কি অবস্থায় আছে, খবর পাই না, হয়তো আর একটু বেশি সময় পেলো ফিট হওয়ার জন্য। এতদিনের ছুটি থাকার ফলে কেভিন সিবিলেরও এর মধ্যে সেরে ওঠার একটা সুযোগ রয়েছে, আর তিনি ফিরলে যে ইস্টবেঙ্গলের রক্ষণ অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে তা বলতে দ্বিধা নেই বিকাশ পাজির। সুস্থ হয়ে খেলতে পারবে এবং টাইমও পেলো কোচ। এসব ভুলভ্রান্তি, যে 5টা না 6টা ম্যাচ খেলেছে, যেসব ভুলভ্রান্তি গুলো আছে সেগুলো রিকভারি করতে পারবে। আপনি ভালো প্লেয়ার, ভাই যতদিন খেলেছে দেখেছি, গুড প্লেয়ার। ওর মানে স্টপারের যেসব গুণগুলো থাকার দরকার সবই ভালো, হেডিং ভালো, সবকিছু ভালো, এবং খুব ঠান্ডা মাথায় খেলে। ভালো প্লেয়ার, ভালো কোয়ালিটি প্লেয়ার। যে কটা ম্যাচ খেলেছে ভালো খেলেছে, স্ট্যান্ডার্ড ম্যাচ খেলেছে। সিবলে ফিরলে তো কেভিন সিবলে খেলাতেই যাবে, মাঝে মাঝে হয়তো সাউন্ড ফ্রেশ করবে, ওই চেঞ্জে আনতে হবে। না না, কি হয়েছে বলতো, ও যে 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 কটা ম্যাচ আমাদের ক্লাবের হয়ে খেলেছে প্রত্যেকটা ম্যাচই একটা স্ট্যান্ডার্ড ভালো ফুটবল খেলেছে, এবং বেশি গুলো সবই ওর ভালো, স্টপারের গুণগুলো ভালো, পড়ে গিয়ে শেষ করেও কয়েকটা গোলও করেছে। ট্যাকলিং ভালো, পাঁচও বল ধরে খুব একটা দুমদার একটা খেলে তা না, খুব ঠান্ডা মাথার প্লেয়ার, ভালো প্লেয়ার। আর ও ফিট হয়ে গেলে ওকে খেলাতেই হবে আর। হ্যাঁ, তারপর তোমার 4টে ফরেনারের, কোনো ফরেনার হয়তো সেদিনে ঠিক মতো পাচ্ছে না, তখন দেখা গেল ফেসবুকে যদি প্রথম টিমে না খেলায়, পরে না ভালো, ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। এবার তোমার রিজার্ভ বেঞ্চ তো স্ট্রং, রিজার্ভ বেঞ্চ তো দরকার হয় না। মোহনবাগানেরও তো 5-6টা বিদেশি আছে, 5-6টা বিদেশি ফার্স্ট টিমে খেলার মতো প্লেয়ার, ওই রকম ওদের কোচ ঘুরিয়ে ফিরিয়ে খেলে। এইটা এত টাইম অব্দি এই প্লেয়ারটা খেললো, তারপর দেখা গেল 4টে ফরেনারের মধ্যে কারোর সেদিনকার পারফরমেন্স ভালো নয়, তখন তাকে তার জায়গায় আর একটা ফরেনারকে পুট করে নিতে পারবে। এটা ভালোই হলো, টিমের পক্ষে ভালো হলো। ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান নিয়েও কিন্তু মুখ খুলেছেন বিকাশ পাজি। তার মতে জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকে নামলেও লড়াই করেই জিততে হবে সবুজ মেরুন ব্রিগেডকে। মনে হয় মোহনবাগানের যা টিম, আমার মনে হয় মোহনবাগানই এগিয়ে থাকবে, কিন্তু একদম ওই অন্যান্য টিমের সঙ্গে খেলা হলে, কেরাওয়ালের সঙ্গে খেলা হলে যেমন ধরে নিতে একতরফা ম্যাচ হতো, কিন্তু এই ম্যাচটা ফাইট করতে হবে, লড়াই করতে হবে, কারণ ওরাও চ্যাম্পিয়নশিপের জায়গায় আছে। ওদের টিমও খারাপ না, ভালোই টিম। আমাদেরকে ঘরের মাঠে এসে হারিয়ে দিয়ে গেছে, ওরা নিজেদের ঘরের মাঠে খেলছে। ম্যাচটা মানে ভালো ম্যাচ হবে। দু দলকেই খুব মানে ইজি কেউ নিতে পারবে না, ভালো খেলতে হবে। কিন্তু আমি তবু মোহনবাগানের ধারে বারে মোহনবাগানকেই আগিয়ে রাখি। তবু ওরা ঘরের মাঠে খেলবে, ওদের টিমটাও খেলা দেখেছি, ওদের টিমটাও মানে নট ব্যাড, মানে একদম অন্যান্য টিমকে যেমন 5 গোল 6 গোল করে দিয়ে দিচ্ছে সেরকম, কিন্তু একতরফা খেলা হবে না, ফাইট করতে হবে। ইজি ম্যাচ না,
শেষ ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে 7 গোলে জিতে বেশ খানিকটা অক্সিজেন পেয়েছে ইস্টবেঙ্গল, মেনে নিচ্ছেন বিকাশ পাজি। সেই সঙ্গেই লাল হলুদের সামনে এখন যে আর পয়েন্ট নষ্টের কোনো জায়গা নেই সেই কথাও বলতে ভুললেন না তিনি। হ্যাঁ, না না, মোহামেডানকে না, এখন তো তোমার মোটামুটি নক আউট ম্যাচ হবে। তোমাকে আগের দিনও বলেছি আমি, এখন সব করা ম্যাচই জিততে হবে, না জিতলে কিছু করার নেই। এখন পয়েন্ট লস করলে আরো পিছিয়ে পড়বে। তবে একটা জায়গা মোটামুটি আসার জায়গায় এসে একদম আশাহত হয়ে গিয়েছিলাম, মানে মুম্বাই ম্যাচটা আগে অব্দি আশাহত হয়ে গিয়েছিলাম যে আর বোধহয় কিছু হবে না। যাই হোক, এই ম্যাচটা হারাতে একটু মানে 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 এখনো যে চান্স একদম শেষ হয়ে গেছে সেটা ভাবছি না আমরা। পুরো চান্স আছে, কিন্তু ভালো খেলতে হবে, খেলে জিততে হবে। ডার্বি ম্যাচ কখনো কেউ বলতে পারবে না। ডার্বি ম্যাচ সবসময় যাই পারফরমেন্স থাকবে, ও 50-50 ম্যাচ। সেদিনকে যার পারফরমেন্স ভালো থাকবে, যে ভালো খেলবে সে জিতবে। একদম জিতবই কেউ কোনোদিনও বলতে পারে না। আমরা যখন খেলি তখনও কোনোদিনও বলিনি। 50-50 ম্যাচ ভাই, গলি বাঙালের লড়াই, সেই লড়াই যার হিম্মত আছে। ফিফা বিরতি চলছে, সেই সঙ্গে ইস্টবেঙ্গল কোচ অস্কারও অবশ্য বেশ কয়েকদিনের প্রস্তুতিতে ছুটি দিয়েছেন। এবার মঙ্গলবার থেকে দল নিয়ে প্রস্তুতিতে নেমেছেন তিনি, কিন্তু বিকাশ পাজি দলের প্রস্তুতিতে এত দীর্ঘ ছুটি নিয়ে একেবারেই খুশি নন। এই ছুটি দেওয়াটা আমি পছন্দ করি। এখন তো কেন ছুটি দেয়, কেন দিয়ে কিন্তু ঠিক আছে, কবে খেলে তারপর এতদিন চলে যেসব ভুলভ্রান্তি গুলো আছে, বা যারা খেলেনি, যারা একদমই ম্যাচ খেলেনি, স্কোয়াডে আছে, তাদের তো তারা তো টায়ার্ড হয়ে যায়নি। তারা প্র্যাকটিস করলে তারা ভালো থাকবে। এখন আমাদের কাছে বললাম না যে আমাদের কাছে এখন সব ম্যাচ নক আউট ম্যাচ। এখন আমাদের এক পয়েন্ট 3 পয়েন্ট তো ছেড়েই দিলাম, 1 পয়েন্ট লস ড্র করলেও আমাদের এখন 2 পয়েন্ট চলে যাবে। সেটাও আমাদের এখন করলে আরো পিছিয়ে পড়বো। সুতরাং আবার যখন দিয়েছে ঈশ্বরের, যখন একটু আশীর্বাদ পেয়েছে টিম, খেলে ভালো করে খেলে জিতুক। চেন্নাই আমার মনে হয় না এমন কিছু শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা তো কখন কি আমাদের ধারাবাহিক কনসিস্টেন্সিতে আমাদের খুব কম টিমের। 2টো ম্যাচ ভালো করলাম, শুরুটা ভালো করলাম, তারপর ঘরের মাঠে হোঁচট খেলাম হায়দ্রাবাদের কাছে। তাও কেরল ম্যাচের 2 পয়েন্টটা পেয়ে থাকলেও এখন মোহনবাগানের 7 পয়েন্ট লস হতো, আমাদেরও 7 পয়েন্ট লস হতো। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর চিন্তা করে লাভ নেই। পরবর্তী যা ম্যাচ আছে কোচ ঠিক করুক, ঠিক করে ভালো খেলুক, জিতুক। হ্যাঁ, এখনো ওলটপালট হতে পারে, আমার কিছু নেই এখনো। কবে কোন দিন কি হয়ে যাবে, কোন দিন কবে কখন কি হয়ে যাবে সেটাই। কিন্তু আমাদের তো জিততে হবে না। আমরা আমাদের কাজটা করে যাই, তারপর দেখা যায় কি হবে না। সিনিয়র রেফারি উদয়ন হালদারের বিরুদ্ধে তোপ দাগলেন তন্ময় ধর। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কথা বলেই সুর চড়ালেন এবার আরেক রেফারি তন্ময়। এই নিয়েই বেশ কয়েকদিন ধরে বাংলা রেফারি মহলে বেশ উত্তেজনা চলছিল। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে তা নিয়ে মুখ খুললেন তন্ময় ধর। আমার বলার ইচ্ছে ছিল না বেঙ্গল সুপার লিগ নিয়ে, কিন্তু অনেক কি বলবো প্রেশারে আমাকে এটা বলতে হলো। কারণ লাস্ট 6-7 দিন ধরে আমার ফোনে প্রতিনিয়ত ফোন আসছে যে আমি নাকি আমার বন্ধু প্রাঞ্জল ব্যানার্জির এগেইনস্টে নাকি কোর্টে মামলা করেছি। তো প্রাঞ্জল ব্যানার্জি আমার খুব ক্লোজ, আমরা একসাথে দীর্ঘদিন খেলেছি, একসাথে আমরা রেফারিং এসেছি, একসাথে ন্যাশনাল পাস করেছি, একসাথে আমরা আইএসএল আই লিগ একসাথে বহু ম্যাচ খেলেছি একসাথে। তো আমি চাই না যে ওর কোনো কিছু ক্ষতি হোক বা ওর কোনো প্রবলেম হোক, কারণ ওরা সমস্ত রেফারিরা আমাকে ফোন করে বলছে আমি নাকি প্রাঞ্জল ব্যানার্জির এগেইনস্টে মামলা করেছি। তো অ্যাকচুয়ালি আমি প্রাঞ্জল ব্যানার্জির এগেইনস্টে মামলা করিনি। মামলাটা শুধু লিগাল নোটিশ পাঠানো হয়েছে সাচিকে, লিগাল নোটিশ পাঠানো হয়েছে আইএফএ, সিআরএ। এবার তারপরে যেটা স্টেপ নেওয়ার সেটা আইএফএ বা সাচি বা সিআরএ সেটা নেবে। কিন্তু আমার উদ্দেশ্য এরকম না প্রাঞ্জল ব্যানার্জির নামে কাউকে খারাপ করা, এটা আমার মেন উদ্দেশ্য। আর আমার মেন গোল হচ্ছে যে ইনকোয়ারি আজকে বিএসএল যে পোস্টিংটা হতো, আমি জানতেও পারতাম না যে কারা পোস্টিংটা করতো,
কিন্তু উদয়নবাবু নিজেই আমাদের যে বিএসএল এর যে রেফারিজ একটা গ্রুপ ছিল সেখানে উনি নিজেই পোস্ট করে যে আমি 4 জনের রেফারিজ পোস্টিং কমিটির একজন। উনি সমস্ত ওনার পোস্টে সমস্ত কি কারণে পোস্ট কি জন্য করেছি সম্পূর্ণ সবকিছু নিজেই পোস্ট করে জানান। সেই কারণেই আমি জানতে পারি যে বিএসএল এর 4 জন মিলে পোস্টিং করেছে। তো তারপরে যে জিনিসগুলো হয়েছে সেগুলো আমার উকিল বলেছে, তো সেগুলো আমি আর বলতে চাই না। যে কিছু জিনিস যেগুলো একটা টিমের মেলের মধ্যে ঢুকানো হয়েছে, তো ন্যাচারালি কোনো টিম যদি কোনো কাউকে পার্সোনালি মেল করে তো সেখানে তো কখনোই সম্ভব না যে কোনো রেফারির নাম দেওয়ার। আর আমার সব থেকে বড় কথা হচ্ছে আমার এটাই ভালো লেগেছে যে সবাই মিস্টেক করতে পারে, ভুল করতে পারে, কিন্তু অ্যাজ এ সিনিয়র রেফারি হিসাবে আমার এটাই ভালো লেগেছে যে 4 জন যে রেফারির নাম দিয়েছে তার মধ্যে আমার নামটাও রয়েছে। আর আমি যেটুকু শুনেছি বা যেটুকু আমি জানতে পেরেছি আমার নাকি সেমিফাইনাল ম্যাচ নাকি ভুল ছিল। আমি মানলাম আমার ম্যাচ ভুল ছিল, কিন্তু ওভারঅল আমি টোটাল বিএসএল সিজনে 6টা ম্যাচ করেছি। আমার 5টা ম্যাচ ঠিক হয়েছে, একটা ম্যাচ খারাপ হতেই পারে, কিন্তু বিএসএল এ যারা প্রত্যেকেই ম্যাচ করতো তারা প্রত্যেকের ভুল ভ্রান্তি সবারই হয়েছে, কেউ বলতে পারবে আমরা পারফেক্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এত রেফারি ভুল করলো তাদের নামটা কেন মেনশন হলো না, কেন অনলি ফর তন্ময়ের নামটা মেনশন হলো? আর যেখানে 3 জন রেফারির নাম দিয়েছে তাদের সাথে জানি না আমার নামটা কেন দিয়েছে। তো সিনিয়র রেফারি হিসাবে আমার এটাই খারাপ লেগেছে যে এই নামটা মেনশন যেটা করেছে এটা পুরোটা ইলিগাল, আর এটা ফ্রড টাইপের, যেটা একটা ক্রিমিনাল অফেন্স, এগুলো করা উচিত না। আর তার জন্য আমি 4 জনের পোস্টিং কমিটি ছিল, তার জন্য আমি মেন উদয় হালদারের যেহেতু কমিটির মধ্যে রয়েছে আরো বেশি আমার জানার ইচ্ছা যে কে জিনিসটা করলো। সেই জন্য আমি আইপিকে বা সাথীকে বা সিআরকে অনুরোধ করবো যেটা আমার উকিল বলেছে এটা যেন জিনিসটা দেখে, আসল তাহলে সত্যটা সামনে আসবে। 3 মাস পরেই বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। আরও একবার লিওনেল মেসিকে দেখা যেতে পারে বিশ্বজয়ের লক্ষ্যে নামতে। তার আগে মঙ্গলবার দেশের মাটিতে শেষ ম্যাচ আর্জেন্টিনার। আগের ম্যাচে মেসি বেঞ্চে ছিলেন, কিন্তু জাম্বিয়ার বিরুদ্ধে তিনি খেলবেন বলেই জানিয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। 38 বছরের মেসি আর্জেন্টিনার হয়ে আর কতদিন খেলবেন সেই প্রশ্নের উত্তর অজানা, তবে তাকে অন্তত আরেকবার দেশের জার্সিতে দেখতে পাবেন সমর্থকেরা। পাশাপাশি স্কালোনি বলেন এটাই ওর শেষ সুযোগ, আমরা চাই ও খেলুক, উপভোগ করুক, কারণ এই সুযোগ ও আর পাবে না। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে। ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। বাংলাদেশে দেখা যাবে না এবারের আইপিএল। সে দেশের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছে আইপিএল এর প্রধান সম্প্রচারকারী সংস্থা জিও স্টার। বাংলাদেশে আইপিএল সম্প্রচারের দায়িত্বে থাকা টি স্পোর্টসের সঙ্গে চুক্তি ভেঙেছে জিও স্টার। 2023 থেকে 27 সাল পর্যন্ত টি স্পোর্টসের সঙ্গে চুক্তি ছিল জিও স্টারের, কিন্তু আর্থিক কারণেই চুক্তি ভেঙে দিয়েছে জিও স্টার। নাসিম শাহকে 72,000 আমেরিকান ডলার জরিমানা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে কোনো ক্রিকেটারকে কখনো এত বড় মাপে জরিমানা করা হয়নি। পাক পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে রানী বলে কটাক্ষ করার শাস্তি পেলেন জোরে বোলার। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা বোলারের বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গ, শৃঙ্খলা ভঙ্গ এবং সমাজমাধ্যম অপব্যবহারের অভিযোগ আনা হয়। এবার রাজনৈতিক বিতর্কিত মন্তব্য করার অপরাধে নাসিমকে 68 লক্ষ টাকা জরিমানা করল পিসিবি। ক্রিকেট ফুটবলের বাইরেও অন্যান্য খেলা নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। ফিডে আয়োজিত দাবা বিশ্বকাপে সোমবার চীনের ওয়াই এর বিপক্ষে ড্রয়ের পর পয়েন্ট তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দা। মঙ্গলবার তিনি জাভকি সিন্দারাপের সাথে মুখোমুখি হবেন। দ্বিতীয় রাউন্ডে আর বৈশালী এবং দিব্যা দেশমুখও ড্র করেছেন। মঙ্গলবার আর বৈশালীর সাথে মুখোমুখি হবেন মুজিচুক এবং দিব্যা দেশমুখ মুখোমুখি হবেন আলেকজান্দ্রা গোরিয়াচকিনার সাথে। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।